নভেম্বর ১৯৭৫ সালে শান্তির সন্ধানে মেজর ডালিম। অগ্রাধিকারের ভিত্তিতে সংঘাত এবং রক্তক্ষয় এড়ানোটাই ছিল প্রথম কাজ। সৈনিকদের সাথে কথা বলার পর আমার আত্মপ্রত্যয় বেড়ে গিয়েছিল। আমি নিশ্চিত হয়েছিলাম রক্তক্ষয় এবং সংঘাত দুটোই এড়ানো সম্ভব হবে। আমিও ইউনিফর্ম পরে নিয়ে আমার বিশ্বস্ত গার্ড, এসকট, ওয়্যারলেস অপারেটর এবং ড্রাইভারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম আজিমপুরে মিসেস মোয়াজ্জেম কোহিনুর ভাবির বাসায়। মেজর নূর রয়েছে সেখানে। সব শুনে নূর বলল, রক্তপাত বন্ধ করার একমাত্র উপায় মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথে সরাসরি দেখা করা। এছাড়া রক্তপাত কিছুতেই এড়ানো সম্ভব হবে না। আমিও নূরের সাথে একমত হয়ে বললাম, সেই উদ্দেশ্যেই এসেছি তোমাকে নিয়ে ক্যান্টনমেন্টে যাবার জন্য। ঠিক করলাম, ক্যান্টনমেন্টে যাবার আগে সার্বিক অবস্থাটা সরেজমিনে আরও একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা জিপে করে গিয়ে উপস্থিত হলাম ফুলার রোডে প্রফেসর আব্দুর রাজ্জাকের বাসায়। ওখানে তখন মহুয়া এবং লিটু থাকত। উদ্দেশ্য খাকি পোশাক বদলে সাধারণ কাপড় পরে নেব। ঘুম থেকে মহুয়াদের ডেকে তুললাম। সংক্ষেপে মহুয়া এবং লিটুকে অবস্থা বুঝিয়ে লিটুর কয়েক প্রস্ত কাপড় চেয়ে নিয়ে আমরা সবাই ড্রেস পরিবর্তন করে নিলাম। মহুয়া জিজ্ঞেস করল, নিম্মি কোথায়? বললাম, বঙ্গভবনে ওকে বিদায় জানিয়ে বেরিয়ে এসেছি। বলে এসেছি ও যেন কোনো নিরাপদ আশ্রয়ে চলে যায়। তুই আত্মীয় স্বজনদের ফোন করে সতর্ক করে দিস। এরপর আমরা বেরুলাম শহর প্রদক্ষিণ করতে। পুরো ভার্সিটি এলাকা, পিলখানা, নিউ মার্কেট, সেকেন্ড ক্যাপিটাল, রামপুরা টিভি স্টেশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাজারবাগ পুলিশ লাইন। কোথাও কোনো অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। শহরের বিভিন্ন জায়গায় আমাদের সৈনিকদের সুরক্ষিত চেকপোস্টগুলোই নজরে পড়ল। স্ট্র্যাটেজিক্যালি ডেপ্লয়েড ট্যাঙ্কসগুলোও দেখলাম ঠিকমতি রয়েছে। প্রায় সারা শহরটাই ঘুরে এলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। ওর ঘরে ঢুকতেই দেখি ও কারো সাথে টেলিফোনে কথা বলছে। আমাদের দেখে সংক্ষেপে কথা সেরে জানতে চাইল, কি অবস্থা স্যার, কি বুঝছেন? আমরা ঘুরে ফিরে যা দেখেছি তাই বললাম। শাহরিয়ার জানাল, তার খবরাখবরও প্রায় একই রকম, তবে সাভারের বুস্টার স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অজানা কারণে। ফলে রেডিও স্টেশন থেকে কোনো কিছু প্রচার করা সম্ভব হচ্ছে না। টিভির প্রচারণাও একই কারণে সম্ভব নয়। তাকে আমরা জানালাম, আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার চেষ্টায়। নিজেদের মধ্যে যে কোনো প্রকার সংঘর্ষ বন্ধ করতেই হবে, যে কোনো উপায়ে, যাতে করে প্রতিবেশী রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপের সুযোগ না পায়। শাহরিয়ার আরও জানিয়েছিল, অনেক চেষ্টা করেও জেনারেল জিয়ার সাথে সে যোগাযোগ করতে সক্ষম হয়নি। শাহরিয়ারের ওখানে যাবার আগেই সোনাটেঙ্গরে আমার প্রিয় মেজো ফুপ্পুর, বিভা ফুপ্পু, বাসায় গিয়েছিলাম কতগুলো বিশেষ জরুরি টেলিফোন কল সেরে নেবার জন্য। তাদের ফোনটা খারাপ ছিল, কিন্তু ইমান আলী ফুপ্পা পাশেই তার এক কলিগের বাসা থেকে ফোন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথেই আমাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন ইউনিটের সেনা পরিষদের সাথে যোগাযোগ করে বুঝলাম তারা প্রায় সবাই অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের সংক্ষেপে প্রতিবিপ্লবী অভ্যুত্থানের আশঙ্কার কথা জানিয়ে অবস্থার গতিপ্রকৃতি সম্পর্কে সচেতন থাকার এবং সবকিছু পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে জেনারেল জিয়ার বাসায় ফোন করে বুঝতে পারলাম তার বাসার টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে। দেশের অন্যান্য ক্যান্টনমেন্টের সাথেও যোগাযোগ করেছিলাম সেই বাসা থেকেই। যোগাযোগের পর বুঝতে পারলাম ঘটনাটা ঘটানো হচ্ছে অতি সীমিত পরিসরে ঢাকাভিত্তিক। এতে আত্মবিশ্বাস বেড়ে গেল। নিশ্চয়ই রক্তপাত এড়ানো সম্ভব হবে। শাহরিয়ারের ওখান থেকে বেরিয়ে সোজা চললাম ক্যান্টনমেন্টের দিকে। এয়ারপোর্ট ছাড়িয়ে একটু এগুতেই 2 ট্রাক সৈনিক দেখতে পেলাম মাউন্টেড অবস্থায়। কাছে যেতেই দেখলাম তারা 4th ইস্টবেঙ্গলের। কন্টিনজেন্ট কমান্ডারকে জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কেন? জবাবে সুবেদার সাহেব স্যালুট করে জানাল, আগামীকাল আওয়ামী লীগের প্রসেশন বের হবার সম্ভাবনা আছে, তাই হুকুম দেয়া হয়েছে তাদের এয়ারপোর্ট এলাকায় ডেপ্লয়েড থাকতে হবে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য। তার জবাব শুনে বুঝতে পারলাম, খালেদ চক্র ট্রুপসদের কাছে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলেনি সৈনিকদের সমর্থন না পাওয়ার ভয়ে। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ব্রিগেড কমান্ডার সাফায়াত তার অধীনস্থ 4th বেঙ্গলকে চতুরতার সাথে মোতায়েন করেছে জাস্ট এজ শাও অফ ফোর্স হিসাবে আমাদের ভয় দেখাবার জন্য। সৈনিকদের কাছে খুলে বলা হয়নি সরকার এবং জিয়া বিরোধী পাল্টা অভ্যুত্থানের কথা। মোশতাক সরকারের বিরুদ্ধে প্রতিবিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে জেনারেল জিয়াকে প্রায় বন্দী করা অবস্থায় রাখা হয়েছে, এ কথাটা বলার মতো সাহস হয়নি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের। কারণ তারা ভালোভাবেই জানতেন, এ ধরনের কোনো পদক্ষেপকে কিছুতেই মেনে নেবে না দেশপ্রেমিক সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার ও সৈনিকরা।
সবকিছু দেখে শুনে বুঝলাম বর্তমান পরিস্থিতিতে সরাসরি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সাথেও আলোচনা করা সম্ভব। তার বাসাতেই গেলাম প্রথম। বাসায় তাকে পাওয়া গেল না। বাসা থেকে বলা হল তিনি সেনা সদরে গেছেন। পৌঁছালাম সেনা সদরে। সেখানেও কেউ নেই। সেন্ট্রি, ডিউটি অফিসার ও ক্লার্ক ছাড়া পুরো সেনা সদরটা নিস্তব্ধ। সেখান থেকে গেলাম মেজর হাফিজের বাসায়। হাফিজ বাসায় নেই। ইকবালের খোঁজ করে তাকেও পাওয়া গেল না। এরপর গেলাম কর্নেল সাফায়াত জামিলের বাসায়। সেখান থেকে জানানো হল তিনি ব্রিগেড হেডকোয়ার্টার্স এ গেছেন। সেখান থেকে ব্রিগেড হেডকোয়ার্টার্স এ যাবার পথে দেখলাম জেনারেল জিয়ার বাসার সামনে অস্বাভাবিক কিছুই নেই। ডিউটিরত গার্ডসরা তাদের দায়িত্ব পালন করছে। ব্রিগেড হেডকোয়ার্টার্সেও নেই তারা। সেখান থেকে 2A ফিল্ড রেজিমেন্টের গেট দিয়ে ঢুকতেই দেখি ট্রুপসরা সেখানে সব স্ট্যান্ড অবস্থায় পজিশন নিয়ে আছে। এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কেন জানতে চাইলে আমাদের বলা হল যে সন্ধ্যার পর রাতের আধারে 4th বেঙ্গল 2A ফিল্ড রেজিমেন্টের দিকে তাক করে তাদের রেখোলেস রেফল এবং সৈন্য মোতায়েন করেছে, তাই তারাও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। 4th বেঙ্গল এবং 2A ফিল্ড রেজিমেন্ট পাশাপাশি দুটি ইউনিট। তাদের মধ্যে এ ধরনের উত্তেজনা যে কোন সময় বিস্ফোরণ ঘটাতে পারে। উত্তেজনা কমানোর জন্য সেনা পরিষদের সদস্যদের সার্বিক অবস্থা বুঝিয়ে তাদের বললাম, এই অবস্থায় সতর্ক অবশ্যই থাকতে হবে সবাইকে। আরও জানালাম, আমরা ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াতকে খুঁজছি। ওদের পেলেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে 4th বেঙ্গলের উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করার বন্দোবস্ত করব। সেখানেই জানতে পারলাম মহারথীরা সব 4th বেঙ্গল হেডকোয়ার্টার্স এ রয়েছেন। 4th বেঙ্গলের গেট দিয়ে ঢুকতেই নজরে পড়ল সাজ রব। ভীষণ ব্যস্ততা। সৈনিকদের রণসজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে। কিছু দূর এগুতেই ক্যাপ্টেন কবিরের দেখা পেলাম। একটি SMG কাঁধে ঝুলিয়ে সে এদিক সেদিক ছুটাছুটি করছে। আমাকে দেখে এগিয়ে এল কবির। তাকে জিজ্ঞেস করলাম, Where is Breg? Khaled and Kal? Shafat? They all here, sir? জবাব দিল কবির। কবিরের সাথে কথা বলছিলাম এমন সময় ল্যান্সার্সের ক্যাপ্টেন নাছের এসে উপস্থিত হল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্যার বলেই করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল ক্যাপ্টেন নাছের। কিছুটা অপ্রস্তুত হয়েই করমর্দন করলাম আমি ও নূর। স্যার, মোশতাক এবং জিয়াকে দিয়ে আমাদের কোনো উদ্দেশ্যেই সফল করা সম্ভব হবে না। Both of them are self-centered and hypocrite. They are not the right kind of people, sir. তাই আমরা ওদের অপসারণে I am sure both of you would be definitely with us. ওকে অনেকটা থামিয়ে দিয়েই বললাম, Is Breg? Khaled around? সবাই এখানেই আছেন। মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালও রয়েছেন এখানে। Nasir, do me a favor, please find out Hafiz and tell him I would like to talk to him. Sir. আমি এখনই যাচ্ছি তাকে নিয়ে আসার জন্যে। আপনারা ততক্ষণ অ্যাডজুটেন্টের অফিসে অপেক্ষা করুন বলে চলে গেল নাসের। অ্যাডজুটেন্টের ঘরে ঢুকে দেখি ইউনিফর্ম পরা অবস্থায় কর্নেল আমিনুল হক বীর উত্তম ও লেফটেন্যান্ট মুনিরুল ইসলাম চৌধুরী বিষণ্ণ হয়ে চুপচাপ বসে আছে। কর্নেল আমিনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার স্যার, আপনাদের এই দশা কেন? What's up? You must be joking at our miserable plight, isn't it, Delim? তুমি কি সত্যিই বুঝতে পারছ না ইউনিট কমান্ডার এবং অ্যাডজুটেন্ট হয়েও নিজেদের ব্যাটালিয়নেই আমাদের এমন নিষ্ক্রিয় অবস্থায় বসে থাকতে হচ্ছে, তার মানেটা কি? কিছু মনে করবেন না স্যার। আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? এমন কিছু যে ঘটতে পারে সেটা তো অজানা ছিল না আপনাদের অনেকেরই। সময়মতো অ্যাকশন না নেবার ব্যর্থতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই নয় কি? আমার প্রশ্নের ইঙ্গিত বুঝে কর্নেল আমিন চুপ করে রইলেন। বস্তুত কর্নেল আমিন ও লেফটেন্যান্ট মুন্নাকে বিশ্বাসযোগ্য মনে না করায় তাদের প্রায় বন্দী অবস্থাতেই রাখা হয়েছে তাদের নিজস্ব ইউনিটেই। খবর পেয়েই হাফিজ এবং ইকবাল আমাদের নিয়ে গিয়ে বসালো পাশের একটি খালি কামরায়। এ কি করলে হাফিজ? শেষ পর্যন্ত অঘটনটা ঘটিয়েই ছাড়লে। অঘটন বলছ কেন? জিয়া এবং মোশতাকের ঘোরেল মনের পরিচয় পাবার পরও তারা যে আমাদের উদ্দেশ্যাবলী সম্পর্কে মোটেও আন্তরিক নয় সেটা তোমরা বুঝেও মেনে নিতে পারছ না কেন? Both of them are betraying our cause. উল্টো প্রশ্ন করল হাফিজ। ওদের বাদ দিয়ে এগুতে হবে। আওয়ামী লীগের গড়া সংসদকেও আর কাল বিলম্ব না করে ভেঙে দিতে হবে। এই সঠিক উদ্যোগে বিশেষ করে তোমার নূর, পাশা, হুদা, রাশেদ, শাহরিয়ারের মাধ্যমে সেনা পরিষদের সমর্থন এবং সহযোগিতা পাব আশা করছি আমরা।
আমি জানি ব্রিগেডিয়ার খালেদ সম্পর্কে তোমাদের যুক্তিসঙ্গত রিজার্ভেশনস আছে, সেগুলোকে আমিও অস্বীকার করছি না, কিন্তু এরপরও ব্রিগেডিয়ার খালেদের চিফ হবার লাইফলং অ্যাম্বিশন ফুলফিল করে দিলে জিয়ার তুলনায় তাকে দিয়ে মোর এফিশিয়েন্টলি কাজ করানো যাবে। দেখ হাফিজ, আমি স্বীকার আগেও করেছি, এখনও করছি, আশানুরূপভাবে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের নিরাশ হতে হচ্ছে জেনারেল জিয়া এবং প্রেসিডেন্ট মোশতাকের জন্য। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতারও সৃষ্টি করছেন, তারা বুঝেই হোক আর না বুঝেই হোক। কিন্তু তাই বলে হঠাৎ করে এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে আর্মির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে অপশক্তিকে সুযোগ করে দিতে হবে স্টেজ ব্যাক অ্যান্ড রিভার্স দ্য প্রসেস, সেটা কিছুতেই যুক্তিসঙ্গত হতে পারে না এবং আমাদের কাছেও সেটা গ্রহণযোগ্য নয়। তা যাক, এ নিয়ে অনেক তর্কবিতর্ক হয়েছে। আমার ধারণা, এ সমস্ত বোঝাবুঝির সময় পার হয়ে গেছে, কারণ যে অঘটন কখনোই সম্ভব হতো না সেটাই ঘটিয়ে বসেছ তোমরা। এই অবস্থায় কোনো রক্তপাতের সূত্রপাত যাতে না ঘটে তার জন্যই আমরা স্বেচ্ছায় ছুটে এসেছি। এখন চলো ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াতকে সঙ্গে করে সবাই মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা যাক এই সংকটের রাহুগ্রাস থেকে দেশ ও জাতিকে কি করে উদ্ধার করা যায়। এ বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তবে সেটাও বলো পরিষ্কার করে। সেক্ষেত্রে আমরা ফিরে যাব। এরপর যা হবার তা হবে। সার্বিক অবস্থার বিশ্লেষণের পর আমার এবং নূরের বিশ্বাস জন্মেছিল, আলোচনার প্রস্তাব কিছুতেই না মানা সম্ভব না খালেদ চক্রের কাছে, কারণ তাদের বিশেষ করে হাফিজ এবং ইকবালের অজানা ছিল না ঢাকায় তো বটেই, অন্যান্য সেনানিবাসগুলোতেও সেনা পরিষদের শক্তি ছিল তুলনামূলকভাবে তাদের চেয়ে অনেক বেশি। কি যেন ভাবল হাফিজ এরপর বলল, ঠিক আছে, তাই হবে, চলো আমাদের সাথে। হাফিজ, আমি, নূর এবং ইকবাল ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরুতেই দেখলাম ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াত, ব্রিগেডিয়ার মঈন, ক্যাপ্টেন নাছের, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, কর্নেল রৌফ, কর্নেল মালেক প্রমুখ সবাই অফিস ব্লকের সামনে লনে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। আমরা এগিয়ে যেতেই তারা কথাবার্তা বন্ধ করে দিলেন। আমি ব্রিগেডিয়ার খালেদকে অভিবাদন জানাতেই তিনি হাসিমুখে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠলেন, আরে এসো এসো, ওয়েলকাম। আমি জানতাম তোমরা দুজন আসবেই। তার কথা শেষ হতেই বললাম, শেষটায় অঘটনটা ঘটিয়েই ছাড়লেন। হোয়াট ডু ইউ মিন? ইটস নট মাই ডুইং। Believe you me, Dalim, it is theirs doing, these young officers. They think Zia can't deliver. They also think he will do nothing to achieve the goals of the Ekpat's August revolution. At the same time, he is also totally incapable to protect the interest of the armed forces. Therefore, they want a change. বুঝতে পারলাম স্যার, জেনারেল জিয়ার জায়গায় বসে সেই যোগ্য নেতৃত্ব দেবার জন্যই এই সংকট সৃষ্টি করেছেন অথবা করানো হয়েছে। No. No. Not at all. I don't want to be the chief. Believe me, I have no such ambition. ছেলেরা আমাকে ডেকে নিয়ে এসেছে তাই আমি এসেছি। That's it. কথার মাঝেই কে একজন বলে উঠল, We don't mind to accept Brig. Khaled's leadership. Come on, keep quiet. ব্রিগেডিয়ার খালেদ সেই কণ্ঠকে চুপ করিয়ে দিলেন। যাক স্যার, এ বিষয় নিয়ে কথা বাড়াবার সময় এটা নয়, এতে কোনো লাভও নেই। আমি ও নূর এসেছি কোনো প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ যাতে শুরু না হয় সেটা নিশ্চিত করতে আলাপ আলোচনার মাধ্যমে। রশিদ এবং ফারুককে বলে এসেছি আপনাদের সাথে আমাদের আলোচনার ফলাফল জানার আগ পর্যন্ত বঙ্গভবনের নিয়ন্ত্রণাধীন ট্যাঙ্ক কিংবা ট্রুপস এর কোনো মুভমেন্ট করা হবে না। এখন বলেন, আলোচনায় আপনারা রাজি আছেন কি না? আমার কথার ধরনে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে জবাব খোঁজার চেষ্টা করছিলেন সবাই। ব্রিগেডিয়ার খালেদের ঠিক পাশেই দাঁড়িয়েছিল হাফিজ। সে নিচু স্বরে ব্রিগেডিয়ার খালেদকে কিছু বলল। হাফিজের কথা শুনে ব্রিগেডিয়ার খালেদ বললেন, তোমাদের আলোচনার প্রস্তাব মেনে নিলাম আমরা। আলোচনা হবে। কিন্তু আসার পথে দেখলাম এয়ারপোর্টের কাছে কিছু সৈন্য মোতায়েন করা হয়েছে। অবশ্য তাদের যে কথা বলে ডিপ্লয় করা হয়েছে তার সাথে আপনাদের কার্যকলাপ সঙ্গতিহীন। যাক, সেটা অন্য বিষয়। কিন্তু চার্থ বেঙ্গলের উস্কানিমূলক ডিপ্লয়মেন্টকে কেন্দ্র করে 2 ফিল্ড রেজিমেন্টে যে ভয়ঙ্কর উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা প্রশমিত না করলে যে কোন মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, আর সেটা ঘটলে আমাদের আলোচনার কোনো সুযোগই থাকবে না। তাই আমার অনুরোধ, খালেদ ভাই, আপনি আলোচনায় বসার আগে চার্থ বেঙ্গলকে নির্দেশ দেন অবিলম্বে স্ট্যান্ড ডাউন করার। আমার কথার গুরুত্ব অনুধাবন করে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াতকে নির্দেশ দিলেন চার্থ বেঙ্গলকে স্ট্যান্ড ডাউন করানোর জন্য। কর্নেল সাফায়াত চলে গেলেন নির্দেশ কার্যকরী করতে। তথ্যসূত্র, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি মেজর ডালিম। লেখক মেজর ডালিম। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।